দ্য অ্যাকাউন্ট চ্যাপ্টারটা শেষ হয়েছিল, ঠিক আছে? তো আমরা আজকে নেক্সট চ্যাপ্টারটা শুরু করব, যেটা হচ্ছে তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন, ঠিক আছে? তো আজকে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন চ্যাপ্টার শুরু হবে। তো অলরেডি তোমরা জানো যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস কি আমাদের, থ্রু হুইচ an organization actually provide the useful information to the intended users, তাই না? তো এক্ষেত্রে আমরা অলরেডি ফিনান্সিয়াল স্টেটমেন্টস জানি, তাই না? তোমরা জানো না? তো এখানে অলরেডি জানি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন চ্যাপ্টার 1 এ আমরা কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন করেছি। দ্যাট মিন্স আমরা হচ্ছে তোমার তো অলরেডি আমরা জানি যে চ্যাপ্টার 1 এ আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি, ইনকাম কি বলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করেছি, ব্যালেন্স শিট তৈরি করেছি এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেছি। আচ্ছা, তো এখন এই চ্যাপ্টারে আমরা একই জিনিসই করব। প্রসিডিওর, এটার আলটিমেট গোল, তোমার কনসেপ্ট সব একই। তো ডিফারেন্সটা হচ্ছে এটা আমরা একটু ব্রডলি তৈরি করব ইন কম্পারিজন উইথ চ্যাপ্টার 1। এন্ড হচ্ছে এখানে আমাদের যে চ্যাপ্টার 3 তে আমরা যেটা করেছি, চ্যাপ্টার 3 তে আমরা যেটা করেছি যে অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস, তো এই অ্যাডজাস্টমেন্টটা সহ করে এখানে আমাদের স্টেটমেন্টসটা তৈরি করতে হবে। সো অলরেডি আমরা এখানে হচ্ছে একটা ফরম্যাট দেখছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বেসিক্যালি এখন এখানে আরেকটা ডিফারেন্স হচ্ছে যে এখানে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা দুইটা ওয়েতে তৈরি করা শুরু। একটা হচ্ছে ক্লাসিফাইড or multiple step income financial statements, আর একটা হচ্ছে নন ক্লাসিফাইড or সিঙ্গেল স্টেপ। তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাটটা, তাই না? সবাই দেখা যাচ্ছে তো, তাই না? আমাকে চ্যাট বক্সে রিপ্লাই দিবা, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ আমার ইনকাম স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি প্রথমে এখানে। এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ অর নন ক্লাসিফাইড। যেটা আমরা চ্যাপ্টার 1 এ করেছি সেটাগুলো অ্যাকচুয়ালি কি সিঙ্গেল স্টেপ ও নন ক্লাসিফাইড ফিনান্সিয়াল স্টেটমেন্টস ছিল। বাট এখানে আমরা দুইটা ওয়ে শিখবো। তো চ্যাপ্টার 1 এ যেটা করেছি সেটা এখানে বেসিক্যালি তোমরা হচ্ছে এটা পারবা, এখানে কোনো ক্লাসিফিকেশন নেই, বাট ক্লাসিফাইডটা একটু বুঝতে হবে তোমাদের। সো আমি যদি ইনকাম স্টেটমেন্টে আসি প্রথমে, সো এখানে দেখো আমাদের মেইন ইনকাম স্টেটমেন্টের আলটিমেট গোল হচ্ছে একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল পারফরমেন্স মেজার করা, অলরেডি আমরা জানি। এবং সেই ক্ষেত্রে আমরা মেজারমেন্ট করি নর্মালি থ্রু আউট দ্য অর্গানাইজেশনের যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে ইনকামের সাথে আমরা এক্সপেন্সের কম্পারিজন করি। দ্যাট মিনস আমরা যদি তার অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে তার ইনকামটা বেশি হয়, এক্সপেন্সটা কম হয়, তাহলে তার কি আলটিমেট প্রফিট হয় or net income হয়। এবং this indicates a good performance of an organization. But যদি আমাদের expenses is greater than the income, then this will represent a bad performance of an organization. তো সেক্ষেত্রে আমাদের নেট লস হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার নন ক্লাসিফাইড সিঙ্গেল স্টেপ, যেটা তোমরা করেছো চ্যাপ্টার 1 এ।
আচ্ছা, আমরা যদি ক্লাসিফাইডে আসি আর মাল্টিপল স্টেপে আসি, সেখানে বেসিক্যালি এখানে অনেকগুলো কলাম দেয়া আছে অ্যামাউন্টের জন্য। বেসিক্যালি এতগুলো কলাম তোমাদের লাগবে না, এখানে জাস্ট অনেক ধরনের অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, তো এই জন্য এখানে ডিফারেন্ট কলামে এখানে দেখানো হয়েছে। তো তোমাদের কোশ্চেন রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কয়টা কলাম তোমার প্রপারলি রিপ্রেজেন্ট করার জন্য দরকার হবে সেটা তুমি করবা। আমাদের ইনার কলাম আউটার কলাম দুটো কলাম দিয়েছিলাম চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে, তো এখানে তোমরা 3টা করতে পারো নর্মালি যদি মাল্টিপল স্টেপ হয়। তো এখানে যেটা বলছিলাম, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা জানি যে আমাদের অর্গানাইজেশন গুলো কি দুই ধরনের হয়, তাই না? একটা হচ্ছে তোমার সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, একটা হচ্ছে সেলস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। তো যদি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয় সেখানে আমাদের রেভিনিউটা হবে সেলস সার্ভিস রেভিনিউ, আর যদি সেলস ওরিয়েন্টেড হয় দেন হচ্ছে সেলস রেভিনিউ হবে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা জানি আমাদের ইনকাম হচ্ছে দুই ধরনের, একটা কি রেভিনিউ, একটা গেইন। দ্যাট মিনস কোর বিজনেস অ্যাক্টিভিটিস থেকে যে আমি আর্ন করি সেটা হচ্ছে আমার ইনকাম রেভিনিউ, এন্ড আদার এনি সোর্স থেকে আমার যদি ইনকাম হয় সেটা হচ্ছে আমার গেইন, আর আদার ইনকাম আমরা বলতে পারি গেইন। সেই ক্লাসিফাইড মাল্টিপল স্টেটমেন্টে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর মাল্টিপল স্টেপের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে রেভিনিউটাকে দেখাবো যে আমার বিজনেস মেইন রেভিনিউ কত, মেইন বিজনেস এক্সপেন্সেস কত এবং কোন টাইপের, এবং সেখান থেকে আমার বিজনেস অপারেটিং ইনকাম কত। দ্যাট ইজ মেইন বিজনেস অ্যাক্টিভিটিস থেকে আমি যে আয় করবো সেটা হচ্ছে আমার অপারেটিং ইনকাম, আর যদি আমার লস হয় তাহলে অপারেটিং লস হবে। এবং দেন হচ্ছে সেটার সাথে আমাদের আদার ইনকাম আর এক্সপেন্স আমরা কি দেখাবো শেষের দিকে। প্রথমে আমাদের রেভিনিউ পার্টটুকু আসবে, পরে আমাদের আদার ইনকাম আর আদার এক্সপেন্স আর গেইন লস পার্টটুকু শেষের দিকে এসে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি সার্ভিস রেভিনিউ ধরি এখানে, তাহলে সার্ভিস রেভিনিউ হলে সেখানে আমাদের বেসিক্যালি কোনো রিটার্ন অর ডিসকাউন্ট অ্যালাউন্স, ডিসকাউন্ট থাকতে পারে বাট অ্যালাউন্স অর রিটার্ন থাকবে না। আর যদি সেলস রেভিনিউ হয় সেখানে আমাদের সেলস রেভিনিউ থাকবে। এখান থেকে আমরা দেখো খেয়াল করে সবাই হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স এন্ড ডিসকাউন্ট বাদ যদি আমি দেই, দেন আমি পাবো হচ্ছে নেট সেলস রেভিনিউ আর নেট সার্ভিস রেভিনিউ পাবো। এখান থেকে প্রথমে আমরা হচ্ছে যদি এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি আসবে, কস্ট অফ গুডস সোল্ড, বা সেলিং অর্গানাইজেশন যদি হয়ে থাকে ম্যানুফ্যাকচারিং হোক আর মার্চেন্ডাইজিং হোক, ঠিক আছে? যদি সেলস রেভিনিউ আমার হয় তাহলে সেখানে সিওজিএস আসবে, তার মানে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো তোমরা অলরেডি কস্ট অ্যাকাউন্টিং এ এই পোর্শনটুকু করেছো যে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয়, তাই না? পরিচিত সবাই না কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয়? সেটা তোমার খেয়াল আছে? চ্যাট বক্স একটু লিখো, আমি যেহেতু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। প্রবলেমটা কোথায় এটা আইডেন্টিফাই করতে হবে। উম, এখানে ডু নট ডিস্টার্ব কোথায় দেয়া আছে? এখানে দেখাচ্ছে আমার স্ট্যাটাস দেয়া আছে ডু নট ডিস্টার্ব, সেটা কোথায়?
আচ্ছা, পরে দেখছি প্রবলেম কি। আচ্ছা, সো তোমরা কিন্তু অলরেডি হচ্ছে সিওজিএস হচ্ছে জানো কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি হয় সেখানে আমরা জানি সিওজিএস কিভাবে ক্যালকুলেট করতে হয়। প্রথমে আমরা কি ম্যানুফ্যাকচারিং কস্ট আইডেন্টিফাই করি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা যোগ করে আমাদের আসে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। দেন ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা কি করি, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি বিগিনিং যোগ করি এন্ড এন্ডিং মাইনাস করি। দেন আমরা কি পাই, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, তোমরা করেছো এটা কস্ট অ্যাকাউন্টিং পার্টে। দেন আমরা এটার সাথে যখন বিগিনিং ফিনিশ করছি ইনভেন্টরি যোগ করে এন্ড এন্ডিংটা মাইনাস করে দেন হচ্ছে আমরা সিওজিএস পাই। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে সিওজিএস ফাইন্ড আউট এর প্রসিডিউর। সো এক্সামে তোমাদের যদি সিওজিএস ভ্যালু ডিরেক্টলি দেয়া থাকে সেটা তোমরা ডিরেক্টলি দিবা, আর যদি ডিরেক্টলি দেয়া না থাকে এই ভ্যালুটা, দেন তোমাদেরকে কি এই ক্যালকুলেশন প্রসিডিউর অনুযায়ী সেটাকে ক্যালকুলেশন করে নিতে হবে। দেন তোমার ক্যালকুলেশনের ইনফরমেশন গুলো দেয়া থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি মার্চেন্ডাইজিং কোম্পানি হয় তাহলে বেসিক্যালি আমরা কিভাবে ফাইনাল করব। মার্চেন্ডাইজিং কোম্পানি কি করে, তারা তো আর ম্যানুফ্যাকচার করে না, তো তার এখানে কিন্তু তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট আর এই ওয়ার্কিং প্রসেস এগুলো আসবে না। তো সেই ক্ষেত্রে সিওজিএস টা কিভাবে হবে, তো বেসিক্যালি সিওজিএস টা কি আমার বিক্রিত পণ্যের ব্যয়, যা আমি বিক্রি করেছি তার জন্য আমার কত ব্যয় হয়েছে। তো মার্চেন্ডাইজিং কোম্পানি হলো তারা কি রেডিমেড পণ্য নিয়ে আসে এক জায়গা থেকে আরেক জায়গায় সেল করে। তো এখানে আমাদের ওপেনিং ইনভেন্টরি থাকবে, দ্যাট মিনস যেটা প্রিভিয়াস পিরিয়ডে আমাদের ছিল, যেটা আমি সেল করতে পারিনি সেটা এই পিরিয়ডে আমার বিগিনিং আর ওপেনিং ইনভেন্টরি হিসেবে আসবে। এ আমি নতুন যা পারচেস করব সেটা যোগ হবে, যে আমি এখন এই পিরিয়ডে পারচেস করলাম। দেন এটার সাথে ফ্রেট ইন যোগ হবে। ফ্রেট ইন বলতে এখানে আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশন ইন কস্ট বোঝাচ্ছে, দ্যাট মিনস আমার পণ্যটা নিয়ে আসার কেনার যে খরচটা সেটা, তো সেটাও আমার এখানে অ্যাড হবে যেহেতু এটা আমার পারচেজিং কস্ট। দেন এটার সাথে মাইনাস হবে পারচেজ রিটার্ন, দ্যাট মিনস আমি যদি কিছু ফেরত দিয়ে দিই যা পারচেস করেছি আর কোনো ডিসকাউন্ট পাই, এ দুটো। এবং এটার সাথে আমি যদি এই দুইটা যখন যোগ করব, দ্যাট মিনস পারচেজের নেট ভ্যালু আর ওপেনিং ইনভেন্টরি, তার মানে আমার কাছে এত ভ্যালুর গুডস অ্যাভেলেবল আছে কি সেল করার জন্য। তো এখান থেকে আমি এন্ডিং ইনভেন্টরি যা রয়ে গেছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তাহলে সিওজিএস পেয়ে যাবো, দ্যাট মিনস আমি কত টাকার পণ্য বিক্রি করলাম। তো সিওজিএস যখন আমি আমার নেট সেলস রেভিনিউ থেকে বাদ দিব, দেন আমরা পাবো অ্যাকচুয়ালি গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট। তো এখানে মাল্টিপল স্টেপে বেসিক্যালি তোমার এই জিনিসগুলো কি আমি স্টেপ ওয়াইজ দেখাচ্ছি এবং এখানে আমাদের প্রপার ইনফরমেশনটা আসছে। এবং এখন বেসিক্যালি অল ওভার দ্য অর্গানাইজেশন তুমি কিন্তু যদি ইনকাম স্টেটমেন্ট অর এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস দেখো সেক্ষেত্রে তোমরা বেসিক্যালি মাল্টিপল স্টেটমেন্ট আর তোমার ক্লাসিফাইড ইনকাম ক্লাসিফাইড ফিনান্সিয়াল স্টেটমেন্টস দেখতে পাবা। ঠিক আছে, because it represents more information than the non-classified statements. ওকে, দেন হচ্ছে দেখো তাহলে আমরা গ্রস প্রফিট পেলাম আর গ্রস ইনকাম পেলাম। এখন এখান থেকে আমরা বেসিক্যালি হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস বাদ দেব, দ্যাট মিনস আমার বিজনেসটা অপারেট করতে যে খরচগুলো হচ্ছে, যেটা আমার মেইন বিজনেস এক্সপেন্স, সেটা বাদ দিব। এবং এই অপারেটিং এক্সপেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আর ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অ্যাডমিন এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। দ্যাট মিনস অ্যাডমিন এক্সপেন্স আর সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, যেটা তোমাদের নন ম্যানুফ্যাকচারিং কস্টের যে ডিভিশন গুলো ছিল। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো ভাবে এটাকে আমরা ডিভাইড করে দেখাতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। নর্মালি অ্যাডমিন এক্সপেন্সের মধ্যে থাকে অফিস স্যালারি, রেন্ট এক্সপেন্স, অফিস এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, মানে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের যে খরচগুলো আছে। আচ্ছা, আমি আবার তোমার এটা দিচ্ছি কারণ তোমাকে কিছু লিখছো কারণ কিনা আমি দেখছি হ্যান্ড রেজ করছো কিনা। কোনো প্রবলেম যদি হয় আমার বোঝানোর মধ্যে, যদি কোনো ইস্যু নিয়ে তোমাদের কনফিউশন থাকে, দেন তোমরা হচ্ছে এটা আমাকে হ্যান্ড রেজ করে আর এখানে চ্যাট বক্সে লিখে আমাকে জানাবা। ঠিক আছে, আমি তোমাকে হয়তো সেই ইস্যুটা আবার বলবো। ওকে, ওকে, আচ্ছা, তাহলে এটা গেল অ্যাডমিন এক্সপেন্স। দেন হচ্ছে আমরা আসি সেলিং এক্সপেন্সে। তো সেলিং এক্সপেন্সের মধ্যে নর্মালি স্টোর স্যালারি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ফ্রেট আউট। ফ্রেট আউটটা হচ্ছে তোমাদের ডেলিভারি কস্টটা বেসিক্যালি। ফ্রেট ইন দেখেছিলাম আমার পার্চেসিং কস্টটা, ফ্রেট আউট হচ্ছে পণ্যটা কাস্টমার কাছে পৌঁছানোর কস্টটা। সেলস কমিশন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডাউটফুল এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি তোমরা জানো? আচ্ছা, এখানে একটা কথা আছে ডাউটফুল এক্সপেন্স, এই জিনিসটা তোমার কাছে নতুন, আর এটাকে আমরা ব্যাড ডেটও বলে থাকি।
ডাউটফুল এক্সপেন্স, আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ অলসো ব্যাড ব্যাড ডেট এক্সপেন্স। ঠিক আছে, এটা বেসিক্যালি কি জিনিস দেখো, তো এই ডাউটফুল এক্সপেন্স ব্যাড ডেটটা হচ্ছে আমরা যে যখন কোনো পণ্য বাকিতে বিক্রি করে থাকি তখন আমাদের সেই জিনিসটা কিভাবে রেকর্ড করি আমরা, বলো দেখি, চ্যাট বক্সে লিখো। বাকিতে যখন পণ্য বিক্রি করি তার জার্নালটা কি হয়? জার্নালটা কি হয় যদি আমরা বাকিতে পণ্য বিক্রি করে থাকি? জার্নালটা কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করি, আর ক্রেডিট কি করি? জার্নাল তো ডেবিট ক্রেডিট করি, তাই না? সো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট আমরা ডেবিট করি, দ্যাট মিনস আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল আমি বাড়াই, ক্রেডিট কি করি? এই লিখো না কেন কেউ, মনে নেই ক্রেডিট করি কি? রেভিনিউ, রাইট। সো সেলস রেভিনিউ আর সার্ভিস রেভিনিউ আমরা ক্রেডিট করি। আচ্ছা তাহলে দেখো অ্যাকাউন্ট রিসিভেবলটা কি, যে আমি এই ভ্যালুর পণ্য, এই ভ্যালুর হচ্ছে কি বলে আহ এই ভ্যালু হচ্ছে আমি আমার কাস্টমার কাছ থেকে পাবো, ভবিষ্যতে আমি তার কাছ থেকে এত টাকা পাবো। কিন্তু দেখো যখন এই যেটা হয় তখন একটা বিজনেসে কিন্তু অনেক ভ্যালু কি ক্রেডিট সেলস হয়, ক্রেডিট ট্রানজেকশন হয়, এবং এটার অ্যামাউন্টটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা কিন্তু এই টোটাল অ্যামাউন্টটা ফিরে পাই না। ঠিক আছে, বাকিতে যে আমি বিক্রি করি সবসময় কি আমি 100% পাই, ব্যাক পাই? তা কিন্তু আসলে পাই না। তো সেক্ষেত্রে যখন আমি অ্যাকচুয়ালি কি বলে, যদি কোনো কাস্টমারের কাছ থেকে কোনো রিজনে সাপোজ তার বিজনেস লস হয়ে গেল, অর তার দেউলিয়া হয়ে গেল, বা তার কোনো সাডেন ডেথ হয়ে গেল, সো এনি কাইন্ড অফ রিজন, অর সে ইন্টেনশনালি দিল না, এনি কাইন্ড অফ রিজনের জন্য আমাদের কি এটা তোমার, আমি আমার যে অ্যাকাউন্ট রিসিভেবল যে অ্যামাউন্ট আমার পাওয়ার কথা ছিল তার মধ্যে কিছু অংশ আমি নাও পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার প্রিন্সিপাল, দ্যাট মিনস দিস ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ আমাদের কনস্ট্রেন্ট প্রিন্সিপাল, কনস্ট্রেন্ট প্রিন্সিপালের অনুযায়ী আমাদের যখন আমরা কারোর কাছ থেকে কিছু পাবো না, সেটা আমাদের কি, আমাদের বিজনেস যদি আমি যদি শিওর হয়ে যাই যে আমি পাবোই না, দেন হচ্ছে আমার এটা ডাউটফুল এক্সপেন্স হিসেবে, ব্যাড ডেট এক্সপেন্স এখানে চলে আসবে। দ্যাট মিনস দিস ইজ ওয়ান কাইন্ড অফ কি আমার, আমি এখান থেকে আর পাচ্ছি না, আমার এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে চলে আসলো, আমার এটাকে তখন এটা এক্সপেন্স হিসেবে এখানে দেখাবো যখন আমি আমার অ্যাকাউন্ট হিসেবে কোনো পোর্শন আমি পাবো না। তো এখানে আরেকটা কথা আছে, দ্যাট ইজ অ্যালাউয়েন্স ফর ডাউটফুল এক্সপেন্স। ডাউটফুল এক্সপেন্স অফ ব্যাড ডেট এটা একটা, আর অ্যালাউয়েন্স ফর ডাউটফুল এক্সপেন্স। অ্যালাউয়েন্স ফর ডাউটফুল এক্সপেন্সটা হচ্ছে আমাদের এই বিজনেস কনস্ট্রেন্ট প্রিন্সিপাল অনুযায়ী দেখা যায় যে নর্মালি কিন্তু একটা থাকে, যে দেখা যায় আমার অ্যাকাউন্ট সাপোজ আমার দেখা যায় আমি 1% 2% 5% দেখা যায় অনেক সময় আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ও ট্রানজেকশন অনুযায়ী আমি দেখি যে আমি পাই না। তো আমাদের এই যে বিজনেস কনস্ট্রেন্ট যে রক্ষণশীলতা নীতি আছে একটা, এই নীতি অনুযায়ী দেখা যায় আমরা যদি কোনো লাভ পাওয়ার আশা করি যে পাবো, সেটা আমি আগে থেকে দেখাতে পারবো না। কিন্তু আমি যদি কোনো ক্ষতির আশঙ্কা করি বা কোনো এক্সপেন্সের আশঙ্কা যেটা আমার হয়ে যাবে বা হবে, তখন এটাকে আমরা আগে থেকেই রিকগনাইজ করি। ঠিক আছে, তো তখন আমি কি করি, তখন আমার কি আমি এই এক্সপেন্সটা বাড়িয়ে দেখাই যে আমি এতটুকু পাই না, আর এটাকে আমরা অ্যালাউয়েন্স ফর ডাউটফুল এক্সপেন্স বলে। এই যে এখানে দেখো অ্যালাউয়েন্স ফর ডাউট, তখন আমি কি একটা নির্দিষ্ট পরিমাণে আমি যে আগে থেকে যেটাকে আমি অ্যালাউন্স হিসেবে অনাদায়ী দেনা সঞ্চিতি বলে এটাকে, আগে থেকে আমি এটা অ্যালাউন্স বা সঞ্চিতি হিসেবে আমি এটাকে রিকগনাইজ করি। ঠিক আছে, সো ডাউটফুল এক্সপেন্স দ্যাট মিনস এটা আমার হচ্ছে বেসিক্যালি যেটা আমি আর পাচ্ছি না, আর অ্যালাউন্স হচ্ছে এটা আমি আগে থেকেই সঞ্চিতি হিসেবে আমি দেখাই, এবং এই দুটোই কি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কি ভ্যালুটা কমিয়ে দিবে। ঠিক আছে, কারণ কি আমি অ্যাকাউন্ট রিসিভেবল এই পোর্শনটাকে তার পাচ্ছি না বা পাবো না আমি এক্সপেক্ট করছি। ঠিক আছে, তো এইগুলো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কোথায় যায়, ব্যালেন্স শিটে যায়।
সো ব্যালেন্স শিটে যখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আসবে অ্যাসেটের পোর্শনে, তখন আমাদের এখান থেকে আবার এই দুটো ভ্যালু কি বাদ দিয়ে দেখাতে হবে। বোঝা গেছে? ফাইন। আচ্ছা, সো তাহলে আমরা এখানে আসি। সো এই সব ধরনের এক্সপেন্সেস, যত ধরনের এক্সপেন্স তোমাদের কোশ্চেনে থাকবে, সব অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমরা যখন এই গ্রস রেভিনিউ গ্রস ইনকাম থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, তখন আমরা পাবো হচ্ছে অপারেটিং ইনকাম। সো খেয়াল করো তাহলে বেসিক্যালি এই অপারেটিং ইনকাম যেটা, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেইন বিজনেস ইনকাম। তো ইনভেস্টর আর অ্যানালাইজার যারা অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইজ করবে, বা এখানে কোনো একটা কোম্পানি ইনভেস্ট করার জন্য কোনো several types of company financial statements analyze করবে কোন for taking particular decisions, তার কিন্তু মেইন ফোকাসটা কোথায় হওয়া উচিত? এই অপারেটিং ইনকামে হওয়া উচিত। তো এই অপারেটিং ইনকামটা হচ্ছে একটা অর্গানাইজেশনাল মেইন বিজনেস ইনকাম। সো অপারেটিং ইনকাম যত বেশি, বিজনেস পারফরমেন্সে তত ভালো ইন্ডিকেশন থাকবে। এরপরে হচ্ছে আমরা বেসিক্যালি বিজনেসের আদার ইনকাম ও আদার এক্সপেন্সেস অ্যাডজাস্টমেন্ট করব। সো যদি আমার আদার ইনকাম থাকে সেটা আমি এখানে যোগ করব, উইথ অপারেটিং ইনকাম আর আদার এক্সপেন্স থাকলে সেটা মাইনাস করে আমি নেট এক্সপেন্স, সরি নেট ইনকাম অর লস পাবো। সো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেটা ট্যাক্সটা হচ্ছে দেখাতে হবে, যে আমাদের যদি কোনো ট্যাক্স, বিজনেসে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা এখানে আমাদের দেখাতে হবে, ইনকাম ট্যাক্সটা। আচ্ছা, তো এখানে আদার এক্সপেন্সের আদার ইনকামের মধ্যে আছে ইন্টারেস্ট রেভিনিউ। দ্যাট মিনস কোনো ইনভেস্টমেন্ট থেকে যদি আমি ইন্টারেস্ট পাই, সেই ইনকামটা আমার আদার ইনকাম। দেন গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, কোন ফিক্সড অ্যাসেট সেল করে আমি গেইন করি, সেটাও আদার ইনকাম। আবার এক্সপেন্সের মধ্যে দেখা আছে ইন্টারেস্ট এক্সপেন্স, কোনো কিছুর জন্য আমাকে ইন্টারেস্ট এক্সপেন্স দিতে হলে সেটা আসবে। আবার ফিক্সড অ্যাসেট সেল করে লস হলে সেটা আদার এক্সপেন্সের মধ্যে আসবে। তো এর মধ্যে আরেকটা হচ্ছে ইনকাম ট্যাক্স। সো এটা বাদ দিলে আমি নেট ইনকাম আফটার ট্যাক্স ইনকাম, ইনকাম আফটার ট্যাক্স পাবো। তো এটা হচ্ছে বেসিক্যালি ক্লাসিফাইড। তো একটা প্রবলেমে তোমাদের যে সব ধরনের এরকম অ্যাকাউন্ট থাকবে তা কিন্তু না, এটা একটা ওভারঅল একটা ফরম্যাট, ঠিক আছে? কিন্তু তোমাদের বেসিক্যালি প্রবলেম অনুযায়ী যা যা অ্যাকাউন্ট থাকবে, যে ইনফরমেশন থাকবে, তার উপর বেসিস করে এটা তৈরি করতে হবে। এখন আসলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বেসিক্যালি আমাদের এখানে ওরকম ক্লাসিফাইড নন ক্লাসিফাইড তোমাদের এখানে দেখানো হচ্ছে না, এখানে জাস্ট হচ্ছে তোমার আগের মতোই থাকবে। এখানে একটা জিনিস আমরা বলেছিলাম যে ডিভিডেন্ড পেমেন্ট, যদি কোনো বিজনেসে আমার লাভের কোনো অংশ পেমেন্ট করে থাকি ওনারকে, তাহলে সেটা এখান থেকে মাইনাস হবে। তো ডিভিডেন্ড হচ্ছে, তো ডিভিডেন্ড হচ্ছে আমাদের লাভ। ডিভিডেন্ড বলা হচ্ছে লাভের অংশ। তার মানে যদি আমি ওনারকে তার লাভের কিছু অংশ দিয়ে দিই, তাহলে তার কি ওনার্স ক্লেমটা কি কমে যাবে। তো সেটা এখান থেকে মাইনাস হবে। এটা মোটামুটি আগের মতোই থাকবে। আর ক্লাসিফাইড ব্যালেন্স শিটে আমি যদি আসি, তো এখানে আমাদের আমরা দেখেছিলাম যদি নন ক্লাসিফাইড থাকে, আমাদের সব ধরনের অ্যাসেট একদিকে দেখিয়েছে, একদিকে লায়াবিলিটি ইকুইটি দেখিয়ে দিয়েছে চ্যাপ্টার 1-এ। কিন্তু ক্লাসিফাইড অর মাল্টিপল স্টেপ যদি আমি ব্যালেন্স শিট তৈরি করি, তাহলে সেখানে আমাদের অ্যাসেটকে দুই ভাগে ভাগ করে দেখাতে হবে। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা, কারেন্ট অ্যাসেট কি আমরা আগে দেখি। সো এখানে কি বলা হচ্ছে, কোম্পানি এক্সপেক্টস টু কনভার্ট ইন ক্যাশ অর ইউজ আপ উইদিন 1 year or one operating cycle. So an operating cycle of the company is the average time that it takes to purchase inventory, sell it on account, and then collect cash from the customer. That means এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে যখন একটা কোম্পানি কোন একটা অ্যাসেট থেকে ইজিলি সেটাকে ক্যাশে কনভার্ট করতে পারবে, একটা বছর বা একটা অপারেটিং সাইকেলের মধ্যে যে যে অ্যাসেট থেকে সে ক্যাশটা কনভার্ট, যে যে অ্যাসেট সে ক্যাশে কনভার্ট করতে পারবে, সেগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলছি। সো তার মানে যদি একটা কোম্পানি সেলিং কোম্পানি হয়, সেক্ষেত্রে তার কি তোমার সেই প্রোডাক্টের ম্যাটেরিয়াল পারচেজ থেকে সেটা তৈরি করে বিক্রি করে সেখান থেকে কাস্টমারের কাছ থেকে ক্যাশটা তৈরি পাওয়ার পর্যন্ত যে পিরিয়ডটা থাকে, সেটাকে হচ্ছে অপারেটিং সাইকেল বলা হচ্ছে। এবং এটা নর্মালি আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে 1 বছর ধরা হয়, ঠিক আছে, 1 year। সো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার 1 বছরের মধ্যে আমি যে যে অ্যাসেট থেকে বেনিফিট পেয়ে যাচ্ছি বা ইজিলি ক্যাশে কনভার্ট করতে পারছি, সেই অ্যাসেট গুলোকে আমরা বলছি হচ্ছে কারেন্ট অ্যাসেট। and all kinds of assets যেখান থেকে আমি মোর দেন 1 year or মোর দেন ওয়ান অপারেটিং সাইকেল আমার লাগছে সেই অ্যাসেটটাকে ক্যাশে কনভার্ট করতে বা সেটা বেনিফিটটা কনজিউম করতে, সেগুলোকে আমরা বলছি নন কারেন্ট অ্যাসেট। ওকে,
সো এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের আছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। সো এখানে তোমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যখন টাইমটা দেয়া থাকবে তখন সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম। দেন অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ধরে নিই যেটা আমার 1 বছরের মধ্যে আমি তার কাছ থেকে এই জিনিসটা কি ক্যাশটা পাবো। দেন সাপ্লাইজও নর্মালি আমরা যা পারচেজ করে আমরা এটা নর্মালি ধরি যে এটা আমরা 1 বছরের মধ্যে ইউজ করে ফেলবো। দেন ইনভেন্টরি এন্ডিং, দ্যাট মিনস এখানে ইনভেন্টরি বলতে বোঝাচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা প্রডিউস করছে সেটার মধ্যে বিক্রি করার পরে যা রয়ে গেল আমার কোম্পানিতে সেটাই কি আমার এন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে, দ্যাট মিনস এটা আমি কি নেক্সট অপারেটিং সাইকেলের মধ্যে সেল করে দিব, তার বেনিফিট পেয়ে যাবো সেটাও ধরে নিই। দেন অল কাইন্ডস অফ প্রিপেইড এক্সপেন্সেস, যদি আমি কোনো আমার এক্সপেন্সের জন্য প্রিপেইড পেমেন্ট করি সেই ধরনের এক্সপেন্স আমার জন্য অ্যাসেট হিসেবে থাকে প্রিপেড এক্সপেন্স, তো সেটাও আমার বেনিফিট 1 বছরের মধ্যেই পাওয়ার আমি এক্সপেকটেশন রাখি। or any kinds of revenue receivables, so these all are current asset। তো এটাকে তোমাদের এই ক্যাটাগরিতে আনতে হবে। আচ্ছা, এখন আসলে নন কারেন্ট অ্যাসেট। তো নন কারেন্ট অ্যাসেট কোনগুলো, যেগুলো থেকে আমি মোর দেন 1 ইয়ার অর মোর দেন 1 অপারেটিং সাইকেল আমি অ্যাকচুয়ালি বেনিফিটটা পেয়ে থাকি। এবং এই অ্যাসেট গুলো নর্মালি আমাদের 3 ধরনের হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস আমি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকি এবং সেখান থেকে আমি 1 বছরের বেশি সময়ের জন্য আমি সেখান থেকে বেনিফিট পাই, সেটা আসবে এই ক্যাটাগরিতে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, দ্যাট মিনস আমার বিজনেসের অল কাইন্ডস অফ প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট আমি এই হেডিং এ দেখাবো, এই ক্লাসিফিকেশনের আন্ডারে দেখাবো। তো এখানে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট সব ধরনের অ্যাসেট এগুলো আসবে। আর থার্ড কাইন্ড অফ হচ্ছে আমাদের ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ইনট্যাঞ্জেবল অ্যাসেট বলতে কি বোঝাচ্ছি, ইনট্যাঞ্জেবল মানে কি যেটা আমরা ধরতে বা ছুঁতে পারি না বা দেখতে পাই না ওভাবে। তো এগুলো অ্যাকচুয়ালি কোন ধরনের অ্যাসেট আমার বিজনেসে। সো বেসিক্যালি এটা হচ্ছে বিজনেসে সেই ধরনের অ্যাসেট যেগুলো তুমি অ্যাকচুয়ালি ধরতে বা ছুঁতে পারবা না, কিন্তু সেগুলো তোমার বিজনেসে বেসিক্যালি কন্ট্রিবিউট করবে, তুমি সেখান থেকে বেনিফিট পাবা। সেগুলো কি হয়, সাপোজ গুডউইল, সুনাম। ঠিক আছে, তোমার বিজনেসে যেগুলো গুডউইল থাকে সেগুলো কিন্তু আলটিমেটলি কি এটা একটা ধরনের বেনিফিট প্রোভাইড করে সেই কোম্পানিকে। দেন কপিরাইট, ঠিক আছে, কোনো যে তোমার হচ্ছে কপিরাইট তো তোমরা জানো যে বেনিফিট এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে হচ্ছে যে সে মালিকানা সত্ত্বটা সে পেয়ে থাকে এবং এটার বেনিফিট সে পায়। দেন ট্রেডমার্ক অর এনি কাইন্ড অফ ট্রেডমার্ক, মানে যেটা যে লোগোটাকে আমরা বোঝাচ্ছি, যেটা আমাদের বেসিক্যালি এক ধরনের গুডউইলই রিপ্রেজেন্ট করে এবং সেটার বেনিফিট যখন কেউ পেয়ে থাকে। দেন এনি কাইন্ডস অফ প্যাটেন্ট, দ্যাট মিনস কেউ যদি কোনো কিছু আবিষ্কার করে থাকে সেটা প্যাটেন্ট তৈরি করে এবং সেই প্যাটেন্টের মাধ্যমে সে কি বেনিফিট পায় যে সেটা সে ছাড়া আর কেউ ইউজ করতে বা সেটা তার নামে রিপ্রেজেন্ট অর সেটা বেনিফিট পাবে না। দেন ফ্র্যাঞ্চাইজেস, দ্যাট ফ্র্যাঞ্চাইজেস কি জিনিস, দ্যাট মিনস যখন দেখা যায় কোনো রিনাউন্ড কোম্পানি তার কোম্পানির নাম অন্য কোনো কান্ট্রিতে অন্য কোনো কোম্পানিকে বা অর্গানাইজেশনকে কোনো ফির বিনিময়ে ইউজ করতে দেয়। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের ইনট্যাঞ্জেবল অ্যাসেট। তার মানে এগুলো বেসিক্যালি আমরা দেখতে ছুতে পারি না, বাট এই বেনিফিট গুলো একটা কোম্পানি পেয়ে থাকে। ঠিক আছে, তো এগুলো বেসিক্যালি ক্যালকুলেশন করার ডিফারেন্ট টাইপস অফ আমাদের স্ট্যান্ডার্ড আছে, যেগুলো আইএস বলে আমরা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। সেগুলো অ্যাকচুয়ালি ওই প্রসিডিউর অনুযায়ী এগুলোর ভ্যালু গুলো ক্যালকুলেশন, তোমরা বলতে পারো গুড আমরা কত টাকা তাহলে ম্যাডাম দেখাবো, এগুলো তোমাদের নর্মালি হচ্ছে এখানে তোমাদের ভ্যালু দিয়েই দেওয়া থাকবে, যদি আইটেম গুলো থাকে তোমাদের ভ্যালু গুলো দিয়ে দেওয়া থাকবে ট্রায়াল ব্যালেন্সে। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এগুলো ক্যালকুলেশন করার জন্য ডিফারেন্ট কাইন্ডস অফ মেথডস, প্রসিডিউর এন্ড স্ট্যান্ডার্ডস আছে। ওকে, দেন আসি আমরা লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটিতে। সো লায়াবিলিটি যখন আমরা আসবো, সো লায়াবিলিটি যদি সিঙ্গেল স্টেপ ও মাল্টি স্টেপ হয় আমাদের ব্যালেন্স শিটে, সেখানে তোমাদের সব ধরনের লায়াবিলিটি একটা লায়াবিলিটি হেডিং এ তোমরা দেখিয়েছো চ্যাপ্টার 1-এ, জানো। কিন্তু যদি আমাদের মাল্টিপল স্টেপ করতে বলা হয় বা কি বলে এটাকে ক্লাসিফাইড, যদি আমরা স্টেটমেন্ট তৈরি করি, দেন লায়াবিলিটিকেও আমরা 2 ভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আর একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। তো কারেন্ট লায়াবিলিটি হচ্ছে সেই ধরনের লায়াবিলিটি গুলো বা অব্লিগেশন গুলো যেগুলো তোমাকে উইদিন 1 অপারেটিং সাইকেল আর 1 বছরের মধ্যে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। তোমার এই পেমেন্টিং প্রসিডিওরের তো তোমার 1 বছরের বেশি তোমার সময় দেওয়া হবে না। আর তোমার প্রতিষ্ঠানের লং টার্ম লায়াবিলিটি সেগুলো যেগুলো তুমি 1 বছর বেশি সময় পরে তুমি পে করতে পারবা।
সো এখানে তাহলে কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি কি আছে আমরা দেখি। নরমালি নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট ম্যাচুরিটিস অফ লং টার্ম ডেট, দ্যাট মিনস যখন তোমার অনেক লোন নিবা, লং টার্ম লোন নিবা, তার মধ্যে তোমার যে শর্ট টার্ম যে ম্যাচুরিটি গুলো যে তোমাকে পেমেন্ট করতে হবে সেগুলো। দেন আদার কারেন্ট পেয়েবল অর ট্যাক্স পেয়েবল, অ্যাক্রুড কম্পেনসেশন পেয়েবল, দ্যাট মিনস এনি কাইন্ডস অফ এক্সপেন্সেস যেটা তুমি পে করোনি, করতে হবে 1 বছরের মধ্যে, স্যালারি ওয়েজেস পেয়েবল, অল কাইন্ডস অফ পেয়েবল টাইপস অফ অ্যাকাউন্টস। দেন হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। সো লং টার্ম লায়াবিলিটি তোমরা বুঝতে পারছো যে এটা আমাদের 1 বছর বেশি সময় পর আমাদের পে করার সময় দেয়া থাকবে। দেন লং টার্ম ডেট আর ডিফার্ড ইনকাম ট্যাক্স, যে ইনকাম ট্যাক্স আমি এখন দিচ্ছি না আর পরবর্তীতে দিব। দেন আদার লং টার্ম লায়াবিলিটিস, মানে বেসিক্যালি এখানে তো ইন্ডিকেশন থাকবে যে দিস লায়াবিলিটিস আর লং টার্ম লায়াবিলিটিস, তোমার এই টাইপের ইনফরমেশন দেয়া থাকবে প্রবলেমে। এন্ড ওনার সিকিউরিটি, সো ওনার সিকিউরিটি বেসিক্যালি আমাদের দুইটা অ্যাকাউন্টে দেখানো হয়, একটা ক্যাপিটাল স্টক, একটা রিটেন আর্নিংস। সো বেসিক্যালি এটা তোমাদের ওভাবে কি বলে ডিভাইডেড করে করে দেখাতে হবে না, এটা জাস্ট তোমার হচ্ছে আমাদের যে ইকুইটি যে পোর্শনটা থাকে, স্টক ইকুইটি থাকে, রিটেন আর্নিংসটা থাকে, এই দুটোকে আমরা বেসিক্যালি ডিভাইড করে অর্গানাইজেশনে দেখানো হয়। আচ্ছা, সো এটা তোমার বেসিক্যালি তো তোমার ইকুইটি স্টেটমেন্ট থেকে যা আসবে তাই। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ফরম্যাট। তো এখানে আর কারো কোনো কোশ্চেন আছে আমাকে বলো। এই টোটাল ফরম্যাটে কোনো কিছু যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও, লিখে জানাও এখানে কি যে সমস্যা হলো সেটা তো আমি বুঝতে পারছি না। তোমাদের মেবি আমি ফাইলস ক্লাস মেটেরিয়াল সেকশনে ডকুমেন্ট গুলো দিয়ে দেওয়ার কথা, সিএফএস গুলো দিয়ে দিয়েছে আমি, ঠিক আছে। এবং এই সিএফএস যেটা একটা সিএফএস ফরম্যাট, দ্যাট মিনস ক্লাসিফাইড ফিনান্সিয়াল স্টেটমেন্টস ফরম্যাট, আর একটা সিএফএস হচ্ছে তোমার হচ্ছে ডকুমেন্ট। তো এখানে কি 3টা প্রবলেম দেয়া আছে, তার সলিউশনও করে দেয়া আছে। সেখান থেকে আমরা একটা প্রবলেম দেখাবো, আর বাকি প্রবলেম গুলো তোমরা হচ্ছে দেখবা, দেখে প্রবলেম গুলো কোথায় সেগুলো আইডেন্টিফাই করে আমাকে জানাবা। আচ্ছা, এখানে কারো কোনো মনে হয় সমস্যা নেই, তাহলে হচ্ছে আমরা প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো সবাই, প্রবলেমটা দেখতে পাচ্ছ সবাই? হোয়াটসঅ্যাপ আনসারিং সার্ভিসেস একটা প্রবলেম, ওয়ার্ড ফাইল লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই? ওকে, থ্যাংক ইউ ফর রেসপন্সিং। রোল 47। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো তোমাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর ক্ষেত্রে প্রবলেম গুলো এমনই থাকবে। তোমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে। তো ট্রায়াল ব্যালেন্স আমরা কোথা থেকে পেয়েছি? এট দ্য এন্ড অফ দ্য রেকর্ডিং প্রসেস, তাই না? তো রেকর্ডিং প্রসেস থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সটা পেয়েছি। তো আমরা জানি আমাদের কিছু আদার ইনফরমেশন থাকে ফর অ্যাডজাস্টমেন্টস, দ্যাট মিনস রেকর্ডিং প্রসেস শেষ, বেসিক্যালি অ্যাকচুয়ালি রেকর্ডিং প্রসেসটা যখন শেষ হয় তখন অ্যাকচুয়ালি আমাদের 100% রেকর্ডিংটা সঠিকভাবে হয় না, কিছু ইনফরমেশন বাদ থেকে আমাদের পিরিয়ড শেষে কিছু ইনফরমেশন পাই। তো সেই জন্য আমাদের কি আমরা জানি আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। সো এই ক্ষেত্রে তোমাদের কিছু আদার ইনফরমেশন দেওয়া থাকবে এবং এই ইনফরমেশন গুলো বেসিক্যালি তোমাদের কি অ্যাডজাস্টমেন্টের জন্যই দেওয়া থাকবে। ওকে, সো ফার্স্ট প্রবলেমে দেখো এখানে তোমাদের ইনস্ট্রাকশন হচ্ছে প্রিপেয়ার আ সিঙ্গল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এন্ড ওনারশিপ স্টেটমেন্ট and prepare a classified balance sheet assuming 35,000 of the notes payable is long term. So এখানে আমাদের যে একটা নোটস পেয়েবল আছে একটা অ্যাকাউন্ট, তো এখানে 40,000 এর মধ্যে বলা হচ্ছে 35,000 আমাদের লং টার্ম এন্ড রেস্ট অফ দ্য 5,000 ইজ তাহলে কারেন্ট আর শর্ট টার্ম, আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, দ্যাট মিনস আমাদের অ্যাকচুয়ালি কোনো ক্লাসিফিকেশন দেখাতে হবে না। সো এটা হলো ফাইন, কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট ঠিকই দেখাতে হবে। দ্যাট মিনস এই যে আদার ইনফরমেশন আছে, সেই আদার ইনফরমেশন অ্যাডজাস্টমেন্ট আমাকে দেখাতে হবে।
তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? আমরা কি করেছিলাম মনে আছে, একটা ট্রিতে আমরা এইগুলোর জন্য জার্নাল তৈরি করেছিলাম। তো এখানে তো আমাদের রিকোয়ারমেন্ট জার্নাল নেই, তো আমরা কিন্তু এখানে জার্নাল করতে পারবো না। কিন্তু আমাদের কিন্তু এই ডাটা গুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু আমরা রিকোয়ারমেন্ট এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টস, তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা কোথায় করতে হবে? ফিনান্সিয়াল স্টেটমেন্টস তো করতে হবে। আচ্ছা, তাহলে এখন তাহলে আমরা এটা কিভাবে করব? তোমাদের মনে আছে আমরা ট্রায়াল ব্যালেন্স কিভাবে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম? ট্রায়াল ব্যালেন্স আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম? আমাদের জার্নাল অনুযায়ী, তাই না? দ্যাট মিনস আমি যদি অ্যাকচুয়ালি এই কি বলে আদার ডাটা ইনফরমেশন জার্নালটা জানি, তাহলে কিন্তু আমি ওই অনুযায়ী কিন্তু আমি স্টেটমেন্টস অ্যাডজাস্ট করতে পারবো, তাই না? কারণ আমি ওই জার্নাল থেকে কিন্তু ট্রায়াল ব্যালেন্সটা অ্যাডজাস্ট করেছিলাম। কি হবে? যদি আমার অ্যাকাউন্টটা মিলে যায় সেটা আমি বাড়িয়ে কমিয়ে দিয়েছিলাম, আর যদি না মিলে আমি নতুন অ্যাকাউন্ট ওখানে ইনপুট দিয়েছিলাম। এবং আমরা জানি এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কোন কোন অ্যাকাউন্ট কোন স্টেটমেন্টসে যাবে, তাই না? এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে সব ধরনের ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্ট কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে। আর অ্যাসেট লায়াবিলিটি এন্ড ইকুইটি অ্যাকাউন্ট কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। আর ইকুইটি স্টেটমেন্টে ইকুইটি রিলেটেড অ্যাকাউন্ট গুলো যাবে। তাহলে এই যেই অ্যাডজাস্টমেন্ট গুলো তোমরা এই ট্রায়াল ব্যালেন্সে করেছো, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে তোমাকে সিম্পলি ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর ওই স্টেটমেন্ট গুলোতে করতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? কি বোঝাতে চেয়েছি আমি? আমার এই কথাগুলো কি সবাই বুঝেছো, নাকি কারোর সমস্যা আছে? একটু আমাকে জানাও। আচ্ছা, আমি আবার রিপিট করছি। আজান দিচ্ছে, আমি একটু উত্তরটা দিয়ে নিই। আচ্ছা, পরে। আচ্ছা, ঠিক আছে, দেখো, আমি বলছিলাম যে আমরা চ্যাপ্টার 3-তে কি করেছি মনে আছে? অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস এ প্রথম আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল? অ্যাডজাস্টিং জার্নাল তৈরি করা ও এন্ট্রি দেওয়া। সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটা অ্যাডজাস্ট করা। তো এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে সিমিলার ওয়েতে। আমরা জার্নাল করেছি, জার্নালটা আমাদেরকে মাথায় রেখে আমি যে বলেছি তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার 3 তোমাকে কিন্তু জানতে হবে চ্যাপ্টার 4 আর এটা করার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো জার্নালের রিকোয়ারমেন্ট নেই আছে। এখানে কিন্তু আমাদের করতে হবে কি শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। তাহলে এখানে আমাদের এই আদার ইনফরমেশন অ্যাডজাস্টমেন্টটা কোথায় করব? সো এটা আমাদের কিন্তু রেসপেক্টিভ স্টেটমেন্টসই করতে হবে। ইনকাম স্টেটমেন্ট করতে হবে এন্ড ব্যালেন্স শিটে করতে হবে। ইকুইটি স্টেটমেন্ট তো খেয়াল করে দেখবা যে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে কোনো অ্যাডজাস্টমেন্টের ইফেক্ট আসবে না। মেনলি এই আদার ইনফরমেশন যেটা থাকবে, এই ইনফরমেশন গুলোর অ্যাডজাস্টমেন্ট হবে আমাদের মেইনলি ইনকাম স্টেটমেন্টে আর ব্যালেন্স শিটে। তো আমি বললাম যে তাহলে অ্যাডজাস্টমেন্ট আমরা কিভাবে করব? অ্যাডজাস্টমেন্টটা আমরা কি ভাবে করব? আমরা কি যেটা 3-তে করেছিলাম কি ডিরেক্টলি এই ট্রায়াল ব্যালেন্সে এই অ্যামাউন্ট গুলো অ্যাডজাস্ট করেছিলাম, যে অ্যাকাউন্ট রিসিভেবল যখন আমার বেড়েছিল ডেবিট করেছিলাম আমি জার্নালে, তখন এখানে আমি প্লাস করে দিয়েছি অ্যামাউন্টটা। কিন্তু এখানে কি আমি এই ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের কথা কথা বলেছে? না, এখানে আমাকে করতে হবে স্টেটমেন্ট। তো অ্যাকাউন্ট রিসিভেবলটা কোন স্টেটমেন্টে যায় বলো দেখি? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কোন স্টেটমেন্টে যাবে? কোন স্টেটমেন্টে যাবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল? হুম? কেউ বলতে পারছো না? ইনকাম স্টেটমেন্টে যাবে, না ব্যালেন্স শিটে যাবে, নাকি ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যাবে, না ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাবে? কোন স্টেটমেন্টে যাবে অ্যাকাউন্ট রিসিভেবল? হ্যাঁ, ব্যালেন্স শিটে যাবে। তাহলে এই ব্যালেন্স শিটে যখন যাবে, তাহলে আমি যখন অ্যাকাউন্ট রিসিভেবল আমার যখন, যে আমি তোমাদের কি থেকে বলছি দাঁড়া,
তখন আমি তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবলের যে ভ্যালুটা বাড়াবো, তখন কোথায় বাড়াবো? তাহলে আমার ব্যালেন্স শিটে বাড়াতে হবে না? এরকম। আমার স্বামী, এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। তো প্রথমে দেখো আমাদের এখানে যে ট্রায়াল ব্যালেন্স আছে, এখান থেকে কোনটা কোনটা আমাদের ইনকাম অ্যাকাউন্ট, কোনটা কোনটা এক্সপেন্স অ্যাকাউন্ট বলো দেখে। বলো এখান থেকে কোনটা 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 আমাদের ইনকাম অ্যাকাউন্ট, কোনটা কোনটা এক্সপেন্স অ্যাকাউন্ট। ইনকাম স্টেটমেন্ট এখন কি কি যাবে? শুধু ইনকাম আর এক্সপেন্স অ্যাকাউন্ট গুলো যাবে না? ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্ট কোনগুলো আছে? আচ্ছা, এখানে কি কি দেখো, সার্ভিস রেভিনিউটা কি আমাদের ইনকাম অ্যাকাউন্ট না? আর স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এই তিনটা হচ্ছে আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট। এখানে আর গুলো, আর কিন্তু কোনো ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্ট নেই। তাহলে এখন আমাদের ইনকাম স্টেটমেন্টে কি করতে হবে? এই ইনকাম গুলো থেকে এক্সপেন্স গুলো বাদ দিতে হবে। কিন্তু এটা বসানোর সময় যখন ইনকাম স্টেটমেন্ট এগুলো আমি ইনপুট করব, তখন আমাকে দেখতে হবে যে এই রিলেভেন্ট অ্যাকাউন্টে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। তো প্রথমে আমাদের এই আদার ইনফরমেশন গুলো পড়ে নিতে হবে, যে এখান থেকে পড়ে নিয়ে আমাদেরকে বেসিক্যালি আইডেন্টিফাই করতে হবে যেখানে কোন কোন অ্যাকাউন্টের সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হবে, অথবা কোন কোন স্টেটমেন্টে আমাদের নতুন কোন অ্যাডজাস্টমেন্টের জন্য এন্ট্রি আসবে, অ্যাকাউন্ট আসবে। এখানে আদার ইনফরমেশন কি আছে দেখো, প্রথমে কি বলা আছে? ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 200 পার মান্থ। তো ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ 200 পার মান্থ কি মিন করছে? যে আমাদের প্রতি মাসে $200 ইন্স্যুরেন্স এক্সপায়ার হচ্ছে, দেখেন আমি এটা বেনিফিট পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রিপেড ইন্স্যুরেন্স, এই $1300, এটা আমি কি অ্যাডভান্স পেমেন্ট দিয়েছি। ঠিক আছে, অ্যাডভান্স পেমেন্ট দিয়েছে, তো এখান থেকে আমি $200 করে প্রতি মাসে বেনিফিট পাচ্ছি। তাহলে এখন এটাকে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে না? অ্যাডজাস্টমেন্ট জার্নালটা কি হতো বলো দেখি, চ্যাপ্টার 3 যেটা তোমরা করেছো। কি করবে অ্যাডজাস্টমেন্ট জার্নাল? কোন অ্যাসেট বাড়াবো, কোন অ্যাসেট কম, বলো দেখি। এটা আমাদের কোন টাইপ? আমি বলেছিলাম তোমাদেরকে প্রথমে বলতে হবে যে কোন টাইপের মধ্যে পড়ছে। আমাদের 4টা টাইপ ছিল, একটা প্রিপেড এক্সপেন্স টাইপ, তোমাদের খাতার দিকে তাকাও, খাতার মধ্যে লেখা আছে। একটা তোমার আর্ন রেভিনিউ, একটা অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ। সেটা কোন টাইপের মধ্যে পড়ছে এবং সেটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, জার্নাল এন্ট্রিটা কিভাবে হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ঠিক আছে। আর কি হবে? ক্রেডিট কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। রাইট। শুধু একজনই রিপ্লাই দিচ্ছ, আর সবাই কি ঘুমাচ্ছ? রুল 47 বাদে আর সবাই কি ঘুমাচ্ছ? রিপ্লাই দিচ্ছ না কোনো, নাকি কেউ পারো না, সব ভুলে গেছো? খাতা দেখে বলতে বলেছে, আমি তো মুখস্থ বলতে বলিনি। আচ্ছা, তাহলে এটা আমাদের জার্নালটা কি ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কিন্তু আমাদের এখানে কিন্তু জার্নাল চাইনি। তাহলে আমি এটা দেখতে জার্নাল না চাইলেও আমার এই যে অ্যাডজাস্টমেন্টের কারণে তাহলে আমার কি হচ্ছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট বাড়ছে, বেড়ে যাচ্ছে, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট কমে যাচ্ছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কি অ্যাকাউন্ট? অ্যাসেট অ্যাকাউন্ট না ইনকাম অ্যাকাউন্ট না এক্সপেন্স অ্যাকাউন্ট, বলো দেখি। কোন কোন এলিমেন্টের অ্যাকাউন্ট? হুম। ইন্স্যুরেন্স এক্সপেন্স তো অ্যাসেট অ্যাকাউন্ট না। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের এতে এক্সপেন্স বলাই আছে, এটা তো আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্স এলিমেন্টের অ্যাকাউন্ট। তাহলে এটা আমার এক্সপেন্স এলিমেন্ট গুলো সব কোন স্টেটমেন্টে যায়? ইনকাম স্টেটমেন্টে যায় না? তাহলে আমার এই ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কি ইনকাম স্টেটমেন্টে বাড়িয়ে দেখাতে হবে।
বাড়িয়ে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের দেখো কোনো ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট আছে, ট্রায়াল ব্যালেন্সে নেই। আমরা কি করেছিলাম চ্যাপ্টার 3-তে, যদি এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট থাকতো তাহলে সেটার সাথে আমি কি $200 যোগ করে দিতাম। যেহেতু নেই, তাহলে কি করতে হবে, এখানে আমাদের নতুন ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট ইনপুট করতে হবে। তাহলে আমাদের এটা ইনকাম স্টেটমেন্টে নতুন এক্সপেন্স অ্যাকাউন্ট ইনক্লুড করে দিব আমরা। আরেকটা কি ছিল আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স, হচ্ছে আমাদের ক্রেডিট। তার মানে এই প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের কি, ক্রেডিট মানে আমাদের এটা কমাতে হবে। তো প্রিপেড ইন্স্যুরেন্স কি একটা অ্যাসেট অ্যাকাউন্ট। তো অ্যাসেট কি ইনকাম স্টেটমেন্টে আসে? আসে না। অ্যাসেট কোথায় যাবে? আমাদের ব্যালেন্স শিটে। তার মানে আমরা যখন ব্যালেন্স শিট করব বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করব, সেইখানে অ্যাসেট পোর্শন থেকে আমার এটা কি $200 এখান থেকে মাইনাস করে দেখাতে হবে। এই জিনিসগুলো আসলে ক্লাসে ভালো মতো পড়ালে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়। করার নেই, এই অনলাইন ক্লাসে আসলে অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশনটা হয় না স্টুডেন্টদের সাথে। যাই হোক, এই এই এক্সাম্পলটা বুঝেছো সবাই, নাকি কোথাও সমস্যা আছে বলো দেখি? আচ্ছা, তো এই ডকুমেন্ট গুলো তোমাদের দেয়া আছে। তা আজকে আমি এটুকু শেষ করতে, তোমার এখানে এইটার সলিউশনটা নিচে করে দেয়া আছে, দেখো। সার্ভিস রেভিনিউ, স্যালারি, সব এক্সপেন্স অ্যাকাউন্ট আসার, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই চারটাই হচ্ছে আমাদের হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট থেকে আসছে। এই অ্যাডজাস্টমেন্ট গুলোর কারণে আমাদের এই এক্সপেন্স গুলো বেড়েছে, কিন্তু এই রিলেভেন্ট অ্যাকাউন্ট আমাদের এক্সিস্টিং ট্রায়াল ব্যালেন্সে নেই। এই জন্য আমরা এই প্রত্যেকটা অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য আমি ইনকাম স্টেটমেন্টে এই এন্ট্রি গুলো আমি দিয়েছি, এবং আলটিমেটলি এখানে আমাদের লস আসছে। আচ্ছা, যেহেতু ক্লাস টাইম শেষ, তোমাদের নামাজ ইসের সময় আসছে, তো আমি এখানে আর কন্টিনিউ করছি না। তোমরা এটা দেখে আসো, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার এটা কন্টিনিউ করে বুঝাই দেব। এবং তোমাদের এখানে আরো দুটো প্রবলেম আছে, দেখো সবাই, নিচে আরো দুটো প্রবলেম আছে। ঠিক আছে, এই যে প্রবলেম 2, এটা সলিউশন দেয়া আছে, এবং প্রবলেম 3, এটার সলিউশন দেয়া আছে। সো তোমরা তিনটা প্রবলেমই খুব ভালো মতো বাসায় দেখবা, এবং আমার রিকোয়েস্ট থাকবে হাতে কলমে একটু করবা, দেখে দেখেই করো তুমি, ঠিক আছে? কিন্তু করতে গেলে বেসিক্যালি তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে তোমার প্রবলেমটা কোথায়, কোন জায়গাটা তুমি বুঝতে পারছো না। ফাইন। তো তোমার এটা দেখে এবং করে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আসবা। শনিবার ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে 10টায়, যেহেতু তোমাদের টাইমটা চেঞ্জ হয়েছে। তো শনিবারে 10টায় তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস ইনশাল্লাহ হবে, এন্ড টুইসডে 12টায়, যেটা সিআর বলেছে, কথা হয়েছে। তাহলে তোমরা হচ্ছে এই প্রবলেম তিনটা খুব ভালো মতো নেক্সট স্যাটারডে আগে দেখে আসবা। এবং তোমরা জানো যে এটা বুঝতে গেলে তোমাদের কিন্তু চ্যাপ্টার 3 কনসেপ্টটাও ক্লিয়ার থাকতে হবে। তো যারা ক্লিয়ার তারা ফাইন, বুঝতে পারবা, ওরা ওভাবে দেখে, না হলে চ্যাপ্টার 3টা ভালো মতো দেখে দেন এটা দেখবা। দেখে দেন হচ্ছে বুঝে আসবা, এবং কোথায় কোথায় সমস্যা এটা একটু নোট ডাউন করে আসবা। তাহলে আমার জন্য তোমার জন্য সুবিধা হবে, যে তুমি ইজিলি তোমার প্রবলেম গুলো আমার কাছ থেকে সলভ আউট করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে আমি এই ক্লাস তোমাদের এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।